স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যা মামলায় গ্রেপ্তার ৩ আসামিকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। অপর আসামি শুটার জিনাত হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। দুপুরে ৪ আসামির মধ্যে ৩ জনকে আদালতে নিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তা মঞ্জুর করেন বিচারক। আদালতে আসামিদের কোনো আইনজীবী ছিল না, তবে আদালত তাদের কথা বলার সুযোগ দেয় নিজেদের নির্দোষ দাবি করে আসামিরা। তবে হত্যাকাণ্ডে ৩ ভাইয়ের সম্পৃক্ততা নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিচারক। ৪ জনকে গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থাপন করা হয়। তাদের মধ্যে একজন মোহাম্মদ জিন্নাত, সে এই হত্যার বিষয়টাকে স্বীকার করে এবং তারা তাকে গুলি করে হত্যা করেছে এবং রহিম সহ অন্যান্য যারা আসামি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত আছে এই মর্মে তারা রহিম যাকে গ্রেপ্তার করা সম্ভব হয় নাই, রহিম ছাড়া অন্যান্য যারা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি তারা আদালতে প্রদান করেছে। আর বাকি ৩ জনের বিষয়ে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছে। রাজধানীর বনশ্রীতে স্কুল ছাত্রী ফাতেমা হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে র্যাব। সোমবার সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা জানান, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীর বাবার হোটেলের কর্মচারী মিলন ধারালো অস্ত্র দিয়ে ফাতেমাকে খুন করে। সোমবার সকালে মিলনকে বাগেরহাট থেকে গ্রেফতারের কথা জানায় র্যাব। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। স্কুল শিক্ষার্থী ফাতেমা আক্তার হত্যার রহস্য জট খুলতে সিসি ক্যামেরার ফুটেজ ও বোনের সন্দেহই সত্য হলো। র্যাবের হাতে ধরা পড়ল ফাতেমার বাবার খাবার হোটেলের কর্মচারী মিলন মল্লিক। ঘটনার পর বাগেরহাটে আত্মগোপনে চলে যায় সে। পরে তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, মিলন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ মিলন মল্লিক জানায়, তিনি ভিকটিমের পিতা। হোটেল কর্মচারী হিসেবে তার বিভিন্ন সময় হোটেলের কাজে ভিকটিমের বাসায় আসা যাওয়া করতেন। ফাতেমা সহ 2 মেয়েকে ঢাকায় রেখে স্ত্রী, ছেলে ও ছেলের বউ সহ গেল বুধবার গ্রামের বাড়ি হবিগঞ্জে যায় পরিবারটি। এর মধ্যে ফাঁকা বাসায় সুযোগ পেয়ে অনৈতিক প্রস্তাব দেয় মিলন। আসামির অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভিকটিমকে এক পর্যায়ে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে পিছন থেকে লাইলনের দড়ি দিয়ে তার গলায় শ্বাসরোধ করে তাকে হত্যা করার চেষ্টা করেন। রান্নাঘরে থাকা বটি দিয়ে আসামি ভিকটিম গলা কেটে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল হতে দ্রুত তিনি পালিয়ে যান এবং যাওয়ার পূর্বে বাসার বিভিন্ন আসবাবপত্র তল্লাশি করে নগদ অর্থ নিয়ে যান। ঘাতক মিলনের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা থাকার তথ্য পেয়েছে র্যাব। সাজিদ সরকার, ৭১, ঢাকা। বাংলাদেশ দলে মোস্তাফিজ থাকলে এবং দর্শকরা বাংলাদেশের জার্সি পরলে ভারতে নিরাপত্তা শঙ্কা রয়েছে। তাই বিশ্বকাপে তাকে না রাখার পরামর্শ দিয়েছে আইসিসি সিকিউরিটি টিম। দুপুরে বাফুফে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তান কিংবা আরব আমিরাতে হতে পারে, কিন্তু ভারতে গিয়ে খেলা সম্ভব না। সাইফুল রূপকের রিপোর্টে বিস্তারিত। যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। মোস্তাফিজুর রহমানের অবস্থাটা অনেকটা এই ফুটবলের মতোই। ফুটবলকে যেমন সবাই লাথি দেয়, মোস্তাফিজকেও সাম্প্রতিক সময় সবাই লাথি দিচ্ছে। প্রথমত ভারতীয় ক্রিকেট বোর্ড লাথি দিয়েছে, আইপিএল থেকে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন আইসিসিও লাথি দেওয়ার মতোই অবস্থা বা লাথি দেওয়ার মতোই আসলে কথা বলছে। ক্রীড়া উপদেষ্টা তিনি খোলাসা করেছেন আইসিসি যে বাংলাদেশকে একটা মেইল করেছে আইসিসি সিকিউরিটি টিম, সেখানে নাকি তারা উল্লেখ করেছে মোস্তাফিজ যদি বাংলাদেশ দলে থাকে এবং সেই দল যদি বাংলাদেশ দল ভারতে যায় তখন নিরাপত্তার যে সংখ্যাটা সেটা বাড়বে। অর্থাৎ মোস্তাফিজকে বাদ দেওয়ার চিন্তার কথা বলছে আইসিসি সিকিউরিটি টিম। যখন কলকাতা নাইট রাইডার্স আইপিএলের নিলামে মোস্তাফিজকে চড়া দামে নিল, তারপর থেকেই ওপার বাংলায়, কলকাতায়, পুরো ভারতে অনেক যে ধরনের আসলে আলোচনা সমালোচনা হচ্ছে। কলকাতা ম্যানেজমেন্ট, বিসিসিআই সবাই মিলে মোস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে ফেলা হয়েছে। তারপর থেকে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেই সংখ্যার কথা বলেছে। যেহেতু মোস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবে না ভারতীয়রা, তাহলে পুরো বাংলাদেশ দলকে, পাশাপাশি টিম ম্যানেজমেন্ট, দর্শকরা, সাংবাদিকরা, তাদেরকে কিভাবে নিরাপত্তা দিবে? ক্রীড়া উপদেষ্টা ফুটবল ফেডারেশন একটা প্রোগ্রামে এসে খুব অবাক হয়েই আসলে এই কথাগুলো বলেছেন যে ভারতীয়রা বা আইসিসি, যেটা ভারতীয়রাই চালায়, তারা এইভাবেও ভাবতে পারে বাংলাদেশকে আসলে ধাক্কা দিচ্ছে, বাংলাদেশকে আসলে মেন্টালি আরও বেশি ডাউন করে দেওয়ার চিন্তাধারাই আসলে ভারতীয়দের বা আইসিসির। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়,
দুই হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর থার্ড হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, তো এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা কিংবা ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তিনিও বারবার বলছেন একই কথা, কোনোভাবেই ভারতের মাটিতে বাংলাদেশ খেলতে যাবে না, নিরাপত্তাহীনতায় ভুগবে। আমরা ইন্ডিয়ার কথা বলছি, আমরা তো কলকাতা বলি নাই। শ্রীলঙ্কা যাওয়া যায় কোনো সমস্যা না, পাকিস্তানে করেন কোনো সমস্যা নাই, সংযুক্ত আরব আমিরাতে করেন কোনো সমস্যা নাই। আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। ভারতীয় মিডিয়াতে যেগুলো উঠে এসেছে এবং বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা যে কথাটা তিনি বলেছেন সেখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে যে কোনোভাবেই ভারতে বাংলাদেশ দল যাচ্ছে না। সো আইসিসি যদি বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় কিংবা অন্য দেশে না শিফট করে তাহলে এই বিশ্বকাপে টিম বাংলাদেশকে দেখা নাও যেতে পারে। সাইফুল রূপক, ৭১। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে চট্টগ্রাম ৯ আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার AKM ফজলুল হকের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। আপিল শুনানিতে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিলের কাগজ দেখাতে পারেননি তিনি। এদিকে খেলাপি ঋণ এবং ১% ভোটারের সমর্থনের অভাবে নির্বাচনী দৌড় থেকে ছিটকে পড়ছেন স্বতন্ত্র প্রার্থীরা। ফারজানা আক্তারের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭২৩ জনের মনোনয়ন বাতিল করে দেয় রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন জমা হয় ৬৪৫টি। সোমবার তৃতীয় দিনের মতো কমিশনে চলে আপিল আবেদনের শুনানি। দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপির অভিযোগ থাকলে আবেদন বাতিল করে দিচ্ছে নির্বাচন কমিশন। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার AKM ফজলুল হকের প্রার্থিতা বাতিল করেছে ইসি। আমি যে ইন্টেনশন এটা অ্যাপ্লিকেশন দিছি এবং আমাকে এটা অ্যাকসেপ্ট করে আমাকে পেপার সাবমিট করার জন্য তারা যে দিছে, সেটা প্রসেসিং এর মধ্যে আছে, এটা অ্যাকসেপ্ট করা উচিত ছিল। আমরা কি বোকা নাকি যে ওনাদের কাছে অ্যাপ্লিকেশন করব সেটা বাতিল করে দিবে? এই ভদ্র মহিলা উনি স্বাক্ষর করছেন আর ওখানে লিখে দিয়েছেন যে উনি স্বাক্ষর করেন। জাতীয় পার্টির ৩৫টি মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে এখন পর্যন্ত ১৯টি মনোনয়ন ফেরত পেয়েছে দলটির প্রার্থীরা, আর বাদ পড়েছে ৪টি। ১৯টি আপিল আমাদের মঞ্জুর হয়েছে, ১৯ জন প্রার্থীতা পেয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস আজকে আরো ২ জনও পাবেন। এই নির্বাচনটা আসলে ক্রেডিবল হওয়া দরকার, অ্যাকসেপ্টেবল হওয়া দরকার। এবং এই নির্বাচন কমিশনকে যতটা সম্ভব জনগণের সামনে আসলে তাকে বিতর্কিত না করা উচিত। আপিল আবেদনের শুনানি ১৮ তারিখ পর্যন্ত হওয়ার কথা থাকলেও বেশিরভাগ আবেদন নিষ্পন্ন হওয়ায় ১৭ তারিখের মধ্যেই সম্পন্ন হতে পারে এই কার্যক্রম। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। ১.৫ বছরেও লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে পারেনি সরকার, এটা তাদের ব্যর্থতা। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, প্রস্তুতি নেই বলে একটি দল এখনও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। শফিকুল হকের প্রতিবেদন। নির্বাচনের বাকি আর মাত্র ১ মাস, তবে কাঙ্ক্ষিত এই নির্বাচন বানচালে এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে দাবি বিএনপি নেতাদের। রাজধানীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক শোকসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পছন্দ করে না এমন একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। রাজনৈতিক দল যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনোই পছন্দ করেনি, তার দেশটাকে আবারও একটা অজানা গন্তব্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তাই চেষ্টা করছি যাতে এই নির্বাচন না হয়, কারণ তারা নির্বাচনের জন্য প্রস্তুত না, কারণ তাদেরকে দেশের জনগণ গ্রহণ করছে না। তাই তারা নির্বাচন যাতে বানচাল হয় তার জন্য এও চেষ্টা নাইজেরিয়া করতেছে, খুনাখুনি করতেছে, রাহাজানি করতেছে, যাতে নির্বাচনকে বাতিল করা যায়।
একই দিন ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন। মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে এটা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয়। দেশের রাজনীতি ও এর কাঠামো পুনর্গঠনে বিএনপির অবদান সবচেয়ে বেশি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। গণভোটের প্রচারণাতে বিএনপির দায়িত্ব না, জনগণের দায়িত্ব ভোট দেওয়া। যদি গণভোটে হা বা না জনগণের একটাই হবে। শফিকুল হক, ৭১। নির্বাচনে জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোটের আসন সমঝোতা ২-১ দিনের মধ্যেই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে বৈঠক শেষে তিনি আরও জানান, ভোটের পরিবেশ নিয়ে নির্বাচন কমিশনকে শঙ্কার কথা জানিয়েছেন তারা। মোহাইমিনুল খান অপুর প্রতিবেদন। দুপুরে বসুন্ধরা নিজ কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাথে বৈঠক করেন জামায়াতে ইসলামের আমির। এখানে নির্বাচনের পরিবেশ ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়। পরে জামায়াতের আমির জানান, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা জেলা ও সিটি কর্পোরেশনের এলাকায় ভোটের পরিস্থিতি দেখবেন। তারা 200 প্রতিনিধি দল পাঠাবে, 200। তিনি আরও জানান, ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত হবে ২-১ দিনের মধ্যেই। জোটের যে বিষয়টি সেই হয়তো দাওয়াত পাবেন, না হয় পরশু পাবেন। তাদেরকে আমরা অনুরোধ করব, আপনাদের অবস্থান দলীয়, যাকে আপনি ভোট দিবেন, কিন্তু দেশের স্বার্থে আপনি রেফারেন্ডামে হ্যাঁ বলবেন। এদিকে সম্প্রতি নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কার কথা জানায় জামায়াতের নির্বাচনী কমিটি। এ নিয়ে প্রশ্ন করা হলে শফিকুর রহমান জানান, বিষয়টি ইসিকে জানানো হয়েছে। আমরা আশাবাদী থাকতে চাই যে আমাদের ইন্টারনাল মেশিনারি তারা এটা করবে, কিন্তু তারা যদি ফেল করেন আমরা এটা পাবলিকের কাছে সবার কাছে নিয়ে যাব। ক্ষমতায় আসতে পারলে কোনো একক দেশের সাথে সম্পর্ক করা হবে না বলেও মন্তব্য করেন তিনি। আমরা স্পষ্টভাবেই বলেছি যে বিশ্বের সবগুলা শান্তিকামী, সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে সবার সাথেই আমাদের সম্পর্ক থাকবে, বন্ধুত্বের সম্পর্ক। আর গণমাধ্যম নিরপেক্ষ দায়িত্ব পালন করবে বলেও আশা প্রকাশ করেন জামায়াতের আমির। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলছেন মাহমুদুর রহমান মান্না। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এটা আরও ডেভেলপড হওয়া দরকার ছিল। 15 মাস সময় তো পেয়েছে, সেই তুলনায় অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি তো করতে পারেনি, বরঞ্চ অনেকে ভয় পায় যে সবাই তো সরকারের নিরপেক্ষতারই প্রশ্ন করছে। তো এইটা যদি এমন জায়গায় যে তারা শেষ পর্যন্ত এই অজুহাত তুলে সরকারের উপর দায় চাপিয়ে নিজেরা নির্বাচনকে একটা প্রশ্নবিদ্ধ করে ফেলে, তাহলে তো খুবই মুশকিলের কথা। এটা অনেকের মধ্যে শঙ্কা আছে। আমিও মনে করি যে এখন যদিও সময় কম, তবুও যতটুকু সময় আছে তার মধ্যে চেষ্টা করা গেলে আইন শৃঙ্খলাকে দৃশ্যত আরও বেটার করা সম্ভব। তারেক রহমান তো একটা জিনিস আপনাকে বলেছেন যে সময়টা নিয়েও কথা বলেছেন, নির্বাচনের সময়টা খুব কম। না, ক্যাম্পেইনের যে সময়টা আলটিমেটলি পড়লো সেটা তো 18 দিন না মাত্র। এটা আসলে উনি কোনো মেসেজ দিতে চান কিনা? না, মেসেজের কথা না, এটা আমি তো বললাম আলাপচারিতাই বলছি, উনি আপনাদের আলাদা করে তো বলেননি। আমি ওনার উদ্ধৃতি দিয়ে বলি যদি সেটা হয়তো খুব কি বলবো জাস্টিস হবে না, কিন্তু এটা তার মধ্যে একটা ফিলিং আলাপচারিতা এসেছে। আপনি কি ঢাকা না বগুড়া শেষ করতে সিদ্ধান্ত কবে জানা যাবে? আমি অপেক্ষা করবো, দেখি উনি নিশ্চয়ই তার যারা এখানে আছে তাদের সাথে কথা বলবার পরে আমাকে জানাবেন, তখন মিলিতভাবেই সিদ্ধান্ত নিতে পারবেন। নাকি দুটোই হতে পারে? দুটো যদি বলে আমি দুটো করার জন্য তৈরি আছি। আপনি তো চান বগুড়া? না, আমি এখন কোনোটা চাইনি। এখন আমি যদি বলি বগুড়া যেতে, আমি তাকে তা বলি, তাই আমি তাকে বলেছি 2 জায়গাতেই এই পরিস্থিতি হয়েছে, তাই আমি 2 জায়গায় দিয়েছি। এখন যেটাতে যেভাবে সুবিধা হবে সেটাই করবো। আমি দুটো করবো তাও কিন্তু বলিনি, কিন্তু আপনাদের কাছে বলছি দুটোই যদি বলে করতে আমি তাতে রাজি আছি। দর্শক, সাংবাদিকদের সাথে কথা বলছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আমরা সরাসরি সেখানে ছিলাম। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম লক্ষ্যভ্রষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তার দাবি, আমলাতন্ত্রের কারণে রাষ্ট্র সংস্কারের পদক্ষেপগুলো ব্যর্থ হচ্ছে। সোমবার ধানমন্ডিতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব মত দেন। অন্তর্বর্তী সরকারই জুলাই সনদ লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন টিআইবির এই শীর্ষ কর্মকর্তা।
আরো জানাচ্ছেন শাহনাজ শারমিন। পুলিশ সংস্কার কমিশনের 11 জন সদস্য আমরা জুলাই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের জন্য 11টি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকার 8টি অধ্যাদেশ জারি করে। সেই অধ্যাদেশগুলোর পর্যালোচনা জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি। সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী প্রধান জানান, সরকারের সংস্কার কার্যক্রম লক্ষ্যভ্রষ্ট হয়েছে। সুশাসন নিশ্চিতের জন্য গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে সংশ্লিষ্ট সংস্কার কমিশনের কমিশন সহ বিভিন্ন অংশীদারের প্রদত্ত যে যৌক্তিক সুপারিশমালাগুলো সেগুলো উপেক্ষা করা হয়েছে। সর্বোপরি অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে যতটুকুই করেছে তার প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবে অধ্যাদেশগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে। তিনি জানান, উপদেষ্টা পরিষদ আমলাদের কাছে আত্মসমর্পণ করেছে। পুলিশ কমিশন গঠনের তীব্র সমালোচনা করেন ডক্টর ইফতেখারুজ্জামান। কোন কাগজটাতে সাইন করবে, কোন সিদ্ধান্তটা স্বাক্ষর দেবে, এটা কিন্তু করতে ওই মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ আলটিমেটলি ডিসাইড করে না। আনফর্চুনেটলি এটা আমার ধারণা হয়েছে। এটা ডিসাইড করে আমলাতন্ত্রের ভিতরে যেটা ক্ষমতাবান, অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তিগুলো আছে বা মহল আছে, তারা সিদ্ধান্ত করে যে কোন কমাটা রাখা যাবে, কোন দাড়িটা রাখা যাবে না, কোন উপাদানটা রাখা যাবে না। সাইবার সুরক্ষার নাম করে এ সরকারও বিগত সরকারের মতো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাজ করছে বলেও অভিযোগ করেন টিআইবি প্রধান। সাইবার সুরক্ষা, ব্যক্তিগত আপত্তি সুরক্ষা, জাতীয় ব্যবস্থাপনা অধ্যাদেশে উল্লেখযোগ্য উপযোগী ইতিবাচক বিধান থাকলেও প্রতিটিতে নিজস্ব আঙ্গিকে এবং সামষ্টিকভাবে যার যা জায়গা থেকে এবং সামষ্টিকভাবে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হাতে কোনো প্রকার বিচারিক সুরক্ষা ছাড়া জবাবদিহিহীনভাবে বাক স্বাধীনতা, ভিন্নমত ও গণমাধ্যমের স্বাধীনতা দমনের আইনগত ব্যবস্থা তৈরি করা হয়েছে। দুদক সংস্কারের নামে প্রতিষ্ঠানটিতে আমলাতন্ত্রের দখলদারিত্ব কায়েম করেছে এই সরকার, বলেন ডক্টর ইফতেখারুজ্জামান। বাতিল করা হয়েছে এবং অত্যন্ত ন্যাক্কারজনক প্রক্রিয়ায়। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা। আসন্ন নির্বাচনকে নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই ব্রাহ্মণবাড়িয়ার নারীদের। ভোটের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার স্বপ্ন দেখছেন তারা। জেলায় পুরুষ ও নারী ভোটারের সংখ্যা প্রায় সমান। নারী ভোটারদের মতামতের প্রতিফলন প্রার্থী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীর ব্যাপারে ভাবতে শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নারীরা। সুষ্ঠু পরিবেশে ভোট হলে তারা এবার কেন্দ্রে যেতে চান। জেলায় নারী ভোটারের সংখ্যা মোট ভোটারের প্রায় অর্ধেক। তাই তারা মনে করেন নারী ভোটারের অংশগ্রহণ ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী সরকার নির্বাচিত হবে, এমনটাই প্রত্যাশা জেলার কৃষি উদ্যোক্তা, গৃহিণী সহ নানা পেশার নারীদের। এছাড়া সুশিক্ষিত এবং সংবিধান ও আইন সম্পর্কে ভালো ধারণা রয়েছে এমন প্রার্থীকে তারা নির্বাচিত করতে চান। তারা মনে করেন নারীর অধিকার নিশ্চিত হলে অন্য সবার অধিকার নিশ্চিতের পথ সহজ হবে। উপকার করবে এবং আমার কল্যাণে আসবে, তাদেরকে আমরা বুঝে ভোট দেবো। যে দেশের উন্নয়ন করবো ভালো করে, সংবিধান সম্বন্ধে জানে বা আইন সম্বন্ধে জানে, মানে জনগণ সবাই ভালো থাকবো। অনেকে আবার এমন প্রার্থী নির্বাচনের কথা ভাবছেন যারা নারীদের শিক্ষা, স্বাস্থ্য সহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবে। আমরা চাচ্ছি যে এমন একজন যে সাধারণ মানুষের কথা বলে, গরিব মানুষের কথা চিন্তা করে দেশের মানুষের শান্তি এবং শৃঙ্খলা, নিরাপত্তা, মানুষ নিরাপদ থাকতে চায়। আমরা চাই হইল নির্বিঘ্নে যাতে একটা নারী কারো কথায় প্ররোচিত না হইয়া তার স্বাধীন মতটা যাতে সে স্বাধীন মতো সে ভোটটা দিতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার ৬টি নির্বাচনী আসনে এবার মোট ভোটার সংখ্যা ২৫,৪৩,৩০৯ জন। এর মধ্যে নারী ভোটার আছেন ১২,১৪,২০২ জন। মনিরা কাজুরি, ৭১। ফেব্রুয়ারি নির্বাচনে জনবান্ধব সরকার চায় সিঙ্গাপুরের প্রবাসী বাংলাদেশিরা। একই সঙ্গে সরকারের পাশাপাশি জনগণকে আইন মেনে চলায় অভ্যস্ত হতে হবে বলে মন্তব্য করেন তারা। প্রবাসীরা বলছেন দেশ ভালো থাকলে স্বস্তিতে থাকেন তারা। সিঙ্গাপুর থেকে ফিরে আরো জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে অন্যতম সিঙ্গাপুর। সেখানে থাকা বাংলাদেশি প্রবাসীদের ব্যস্ততার শেষ নেই। নিজেদের ব্যস্ততম সময়েও দেশ ও দেশের মানুষকে নিয়ে বেশ উদ্গ্রীব থাকেন এখানকার প্রবাসীরা। এবার দেশের নির্বাচনে এখান থেকেই ভোট দিতে পারছেন বলে উচ্ছ্বসিত তারা। নির্বাচন পরবর্তী সরকারের হাত ধরে দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরবে বলে প্রত্যাশা তাদের। সিঙ্গাপুরের 14-15 বছর আমি কখনো সিঙ্গাপুর থেকে ভোট দিতে পারিনি। আমার এবার খুব
হ্যাপি আর কি, যদি আমি অলরেডি সাবমিট করছি। আমরা এখন যার যার ভোটের অধিকার যে ন্যায্য অধিকার ফিরিয়ে পেয়েছে, এটাই আমাদের যে সুক্রিয়া। প্রবাস থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপস এর মাধ্যমে নিবন্ধন করে ভোট দিতে পারার সুযোগ রাখায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তারা। আমরা যেন কিছুটা হেল্প হয়, মানে প্রবাসী কেন্দ্রিক যে হেল্পফুল হয় আর কি, এরকম সরকার গঠন করার পক্ষে আমি। যে ক্ষমতায় আসুক দেশকে ভালোবাসতে হবে, সম্পূর্ণ দেশের নিরাপত্তার উপর জোরদার করতে হবে। এছাড়াও প্রবাসীদের নানা সমস্যার সমাধান এবং বিমানবন্দরে হয়রানি বন্ধ সহ তাদের কল্যাণে নতুন সরকার গুরুত্ব দিয়ে কাজ করবে বলেও আশাবাদ জানান তারা। মতো বিদেশ থেকে জাতীয় নির্বাচনে ভোট দিতে পারা প্রবাসীদের প্রত্যাশা, আগামীর নির্বাচনে প্রবাসী বান্ধব দুর্নীতিমুক্ত সরকার রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে। তবেই উন্নত, সমৃদ্ধশালী এবং বদলে যাওয়া এক বাংলাদেশ দেখবে বিশ্ব। মুস্তফা ইমরান, রাজু, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।